আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার আর খুব সহজ দুটির রেসিপি। আর এই রেসিপি দুটো দেখতেও যেমন সুন্দর, খেতে দারুণ মজার হয়ে থাকে। বিশেষ করে যারা চা বানিয়ে চায়ের সাথে খেতে চান তারা এই রেসিপিটি ফলো করতে পারেন, তাহলে আপনারা চায়ের সাথে দারুণ মজা করে খেতে পারবেন। আর এই রেসিপি তৈরি করতে খুবই সহজ, খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যাবে এমনই রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি প্রথম রেসিপিতে চলে আসলাম। আজকে প্রথম রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটি ডিম। আমি ডিমটাকে ভেঙে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। বন্ধুরা, আমি চিনিটাকে গুঁড়ো করে দিয়েছি, আপনারা চাইলে আস্ত চিনি দিতে পারেন, সেক্ষেত্রে একটু ভালোভাবে বিট করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এইভাবে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা 3 থেকে 4 মিনিট ভালোভাবে মিশালেই খুব সহজে মিশে যাবে। যেহেতু আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, সেক্ষেত্রে একটু সময় কম লাগবে। আর আপনারা যদি আস্ত চিনি দিতে চান, সেক্ষেত্রে 5 থেকে 6 মিনিটের মতো বিট করে নিলে একেবারে গলে যাবে। বন্ধুরা, আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি ময়দা দেওয়ার পর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেকিং সোডা দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে বেকিং সোডা অবশ্যই হাফ টেবিল চামচ না, 4 ভাগের 1 ভাগ দিয়ে দিবেন। তারপর আমি এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখেন, আমি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা হাতের সাহায্যেও কাজটা করে নিতে পারেন। বন্ধুরা, এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তা না হলে এই যে আজকের দারুণ মজার রেসিপিটি তৈরি হবেই না। তো দেখেন, আমি কিছু সময় ধরে মিশিয়ে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু এখানে কোনো স্কিপ করে দিচ্ছি না, শুধু ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। কতটা আঠালো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন কিন্তু আমার রেডি করা হয়ে গিয়েছে। এটা আমি একটা রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন, অনেকটা সেট হয়ে গিয়েছে। এখন আমি একটু চামচটা তুলে দেখাচ্ছি। দেখেন, অনেক শক্ত হয়ে গিয়েছে। এখন আমি একটা মেজারমেন্ট চামচ দিয়ে আজকের রেসিপিটা তৈরি করে দেখাবো। মেজারমেন্ট চামচ দিয়ে তৈরি করার একটাই কারণ, মেজারমেন্ট চামচ দিয়ে তৈরি করলে সবগুলো পিঠা বা নাস্তা একই সমান হবে, যার কারণে দেখতে ভালো লাগবে। দেখেন, আমি 1 টেবিল চামচ করে নিচ্ছি। তারপর এভাবে করে প্রথমে গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেলে আমি 4 কোণা করে দিব স্কোয়ার শেপে। আপনারা চাইলে গোলাকার করেও বানিয়ে নিতে পারেন। দেখেন, আমি সেমভাবে আরও কিছুটা বানিয়ে দেখাবো। একটা বানিয়ে দেখাচ্ছি, তবে এটা একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর ছেড়ে দিতে হবে। এটা বানিয়ে রাখলে হবে না, যার কারণে একেবারে চ্যাপ্টা হয়ে যেতে পারে। তার জন্য একটা করে বানিয়ে একটা করে তেলের উপর ছেড়ে দিতে হবে। দেখেন কত সুন্দর হয়েছে চারকোনা। আপনারা যে কোনো শেপে এগুলো বানিয়ে নিতে পারবেন দারুণ সুন্দরভাবে। চাইলে গোলাকার বা যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন। দেখেন, একেবারে রেডি হয়ে গিয়েছি একটা। এখন আমি চুলায় চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর ছেড়ে দিচ্ছি। দেখেন, সেমভাবে আমি সবগুলো বানিয়ে এভাবে করে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই নাস্তা বা পিঠা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একে একে সবগুলো একসাথে করে দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দরভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, চুলার আঁচ লোয়ে রাখলে হবে না, এই পিঠাগুলো ভাজতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে। তো দেখেন বন্ধুরা, আমার একটা পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি অপর পাশটাও একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর দেখেন কত সুন্দর কালার হয়েছে, একেবারে দারুণ একটা কালার এসেছে। আর বন্ধুরা, এই নাস্তা পিঠাগুলো বানিয়ে আপনারা চাইলে গড়ে 3 থেকে 4 দিনের মতো সংরক্ষণ করে রেখে যেতে পারবেন। এতে করে একটু বেশি করে বানিয়ে আরও কিছুক্ষণ সংরক্ষণ করতে পারেন, যাতে করে আপনারা চায়ের সাথে ঝটপট তৈরি করে খেয়ে নিতে পারেন। বন্ধুরা, দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমার পিঠাগুলো বা নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আরও কিছুটা সময় ভেজে তারপর এগুলোকে তুলে নেব। দেখেন কত বেশি ফুলে গিয়েছে আর কত সুন্দর কালার হয়েছে। আমি এখন তুলে নেব, একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি আরোটা একবার। তো বন্ধুরা, আমার
পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা সাইড করে রাখবো খানিকটা ঠান্ডা করার জন্য, তা না হলে ভেঙে দেখাতে পারবো না। তো দেখেন বন্ধুরা, একে একে সবগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। সবগুলো পিঠায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে। আর ভেঙে দেখাবো ভেতরটা কতটা মুচমুচে হয়েছে। বন্ধুরা, যতক্ষণ আমি পিঠা নাস্তাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে দেখেন আমি বলছি আমার রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার সাথে বলছি প্লিজ বন্ধুরা, যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখেন কতটা মুচমুচে হয়েছে আর কত দানাদার হয়েছে, একেবারে ডলা দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে। বন্ধুরা, এখন আমি অন্য একটা রেসিপি তৈরি করে দেখাবো, যে রেসিপিটা আরও বেশি সুন্দর। আপনারা সাথে থেকে দেখার চেষ্টা করেন। এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে আসলাম। বন্ধুরা, আজকে দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে সাবুদানা। আমি সাবুদানাগুলো আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। দেখেন আধা ঘন্টা ভিজানোর কারণে কিন্তু অনেক বেশি ভিজে একেবারে নরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। অবশ্যই এটা ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, এতে করে নাস্তাটা তৈরি করা খুবই সহজ হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম চিনি, তারপর দিয়ে দিব এই যে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি, এটা খেতে অনেক বেশি মজার হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি হাত দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। অবশ্যই ভালোভাবে মিশানোর চেষ্টা করবেন। বন্ধুরা, এখানে কিন্তু চিনিটা সাবুর সাথে মেশানোর পর, নারকেলটা মেশানোর পর একটু পানি উঠে আসবে, এতে চিন্তার কোনো ভয় নেই। এখানে আমি আরও অন্য উপকরণ অ্যাড করব, যেগুলো অ্যাড করার কারণে এই পানিটা শোষণ করে নিতে পারবে। দেখেন বন্ধুরা, আমার কিন্তু মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে নিব অন্য উপকরণ। কত নরম হয়েছে একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। দেখেন অনেকটা নরম হয়ে গিয়েছে। এই বিষয়টা মাথায় রাখতে হবে, যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে আমরা ময়দা অথবা গুঁড়া দুধ অ্যাড করে দিতে পারি, তা না হলে আটাও অ্যাড করতে পারি। দিয়ে দিচ্ছি টি টেবিল চামচ দিয়ে 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ গুঁড়া দুধ আর 4 টেবিল চামচ ময়দা। বন্ধুরা, এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এতে করেই সবগুলো উপকরণ দেওয়ার পর অনেকটা টাইট হয়ে যাবে। দেখেন এই যে এরকম হয়েছে। আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে তারপর নাস্তাগুলো বা পিঠাগুলো তৈরি করে নিব। এভাবে করে নিয়ে নিব। দেখেন একটু করে নিয়ে আমি তেলের উপর ছেড়ে দিব। বন্ধুরা, এখন আমি ভেজে নেওয়ার জন্য চলে যাচ্ছি। চুলে একটা কড়াই বসিয়ে রেখেছি, আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে সেই গরম তেলে একটু করে নিয়ে দিয়ে দিচ্ছি। দেখেন খুব সুন্দর একটা পিঠা বা নাস্তা হচ্ছে। এটা আপনারা বানিয়ে গড়ে 3 থেকে 4 দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এটা চা অথবা কোনো কিছুর সাথে খেতে হবে না, এমনি খেয়ে সাবার করে ফেলবেন, যেটা আমি বলে দিচ্ছি। তারপর একটু এগুলো লেগে যায় নিচে, কিন্তু পুড়ে যায় না, তাই আলতু হাতে চামচ দিয়ে এটিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন প্রথম অবস্থায়। তারপর দ্বিতীয়বার ছাড়ানোর কোনো প্রয়োজন হবে না, একেবারেই ছেড়ে যাবে। তো বন্ধুরা, দেখেন আমি কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এগুলো কিভাবে ভাজতে হয়। এই যে এভাবে করে আলগা করে দিচ্ছি, এতে করে আর লেগে যাবে না। তো আমি প্রতিটা পিঠাই আলগা করে দিচ্ছি, দেখেন কত সুন্দরভাবে। তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়া হয়ে গেলে এপাশ ওপাশ ভেজে একেবারে মুচমুচে করে নিতে হবে। ভিতরটা একেবারে চিজের মতো হবে, সাদা ধবধবে আর একটু রাবারের মতো হবে। দেখেন বন্ধুরা, কত সুন্দর কালার চলে এসেছে। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি এই পিঠাটাও যতক্ষণে ভেজে নিচ্ছি ততক্ষণে আপনাদের কাছে বলছি, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আরেকটা কথা বলছি, যদি আমার কোনো নতুন বন্ধুরা এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলে একবার হলেও ঘুরে আসতে পারেন। যদি আমার চ্যানেলে কোনো ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, আমার চ্যানেলে প্রতিদিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। বন্ধুরা, দেখেন কথা বলতে বলতে আমি প্রায় ভেজে নিয়েছি, খুব সুন্দর কালার এসেছে। এখন আমি সবগুলো ভেজে একটা শাকনাযুক্ত চামচ দিয়ে তুলে প্লেটের উপর তুলে নিব। তোলা হয়ে গেলে আমি বাকি অংশটুকু একইভাবে ভেজে নিব। দেখেন কত সুন্দর হয়েছে, সাপগুলো বোঝা যাচ্ছে, আর খুবই মুচমুচে হবে, খেতে দারুণ মজার হয়ে থাকে। এগুলো অনেকটা ঠান্ডা ঠান্ডা লাগে। সাবু তো এমনিতেই অনেক ঠান্ডা হয়, ভাজার পরেও যখন খাবেন একেবারে মুখের মধ্যে ঠান্ডা লাগবে এমনই একটা রেসিপি।
তো দেখেন আমি সবগুলো একসাথে করে তুলে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো ভেজে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখেন কত সুন্দর আর কত মুচমুচে হতে পারে, এটা দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটা একটা করে ভেঙে দেখাবো। আর প্রতিটা সাবুর পিঠার মধ্যে সবগুলো যে দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে। এগুলো খেতে দারুণ হয়ে থাকে। এটা চায়ের সাথে খেতে পারবেন, বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন, সকালে নাস্তায় রাখতে পারবেন, বিকেলে নাস্তায় রাখতে পারবেন এই ধরনের রেসিপিগুলো। তো দেখেন কত সাদা হয়েছে, ভিতরটা কত ধবধবে ফর্সা হয়েছে। আর এগুলো ভিতর থেকে একটুও পড়বে না, ওপর থেকেও খুব সুন্দর থাকবে, একেবারে পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না এই সাবুর পিঠাগুলো। বন্ধুরা কথা বলতে বলতে আমি প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি আবারও বলছি, প্লিজ বন্ধুরা যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার প্রতিদিনীয় ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটি অন করে রাখবেন, আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো খুব অল্প উপকরণ দিয়ে পাস্তার রান্নার রেসিপি। বন্ধুরা আমি আজকে খুব অল্প উপকরণ দিয়ে দারুণ স্বাদের পাস্তা রান্না করে দেখাবো। আর এই পাস্তা খেতে যে এত মজার হয়ে থাকে, আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এত অল্প মশলা আর অল্প উপকরণ দিয়ে খুব সহজভাবে পাস্তা রান্না করে দেখাবো। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকের পাস্তা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটা কড়াই, এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে পানি, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। বন্ধুরা পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পাস্তা। আমি যেই কাপে 3 কাপ পানি দিয়েছি সেই কাপের 1.5 কাপ পাস্তা আমি এখানে দিয়ে দিব। বন্ধুরা আমরা পাস্তা সিদ্ধ করতে সময় এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবো, যতটুকু পাস্তা দিব তার চেয়ে ডবল পানি নিয়ে নিব, এতে করে পাস্তাগুলো সিদ্ধ হতে খুব সুবিধা হবে। আর লবণ আর তেলটা দেওয়ার কারণে পাস্তাটা সিদ্ধ হওয়ার পরেও অনেকটা ঝরঝরে থাকবে, তার জন্য তেল আর লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আমি যখন পাস্তাটা সিদ্ধ করার শেষ করব তখন দেখিয়ে দেব পাস্তাটা সিদ্ধ করার পরেও কতটা ঝরঝরে আর কত সুন্দর হয়েছে। আর আমি পাস্তাটা কতক্ষণ সিদ্ধ করব সেটাও আমি বলে দিব। বন্ধুরা চুলার আঁচটা হাই হিটে রেখে আমি একটানা 4 থেকে 5 মিনিটের মতো পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটু ঢাকনাটা তুলে দেখাচ্ছি এখন কতটা সিদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা এখন আমি একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি পাস্তাটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আর কত সুন্দর লাগছে, একেবারে জোর জোরে একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না। বন্ধুরা আমি এই পাস্তাটা বাজার থেকে কিনে নিয়েছি রেডিমেড পাস্তা। বন্ধুরা আপনারা চাইলে হাতে তৈরি পাস্তা দিয়েও এই সেমভাবে রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তবে আপনারা যদি এই পাস্তার রেসিপি দেখার পর চান যে একটা হাতের তৈরি করা পাস্তা তৈরি করে দেখান, তাহলে আমি সেটাও দেখাতে পারি। তো বন্ধুরা আমি আরও ঢাকনা দিয়ে ডেকে রাখলাম 2 মিনিটের মতো। 2 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। বন্ধুরা এখন কিন্তু পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। আমি প্রায় 80% মতো সিদ্ধ করে নিয়েছি, আর বাকিটুকু যখন আমি পাস্তাটা মশলা দিয়ে রান্না করব তখন সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আমি এখন এই ছিদ্রযুক্ত চামচ দিয়ে পাস্তাটাকে একটা প্লেটের উপর রেখে দিচ্ছি। আর বন্ধুরা এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, এখানে যে পাস্তা সেদ্ধ করার যে পানিটা আছে সেটা আমি একটা সাইড করে রেখে দিব। যখন আমি পাস্তাটা রান্না করব এই পানিটা তখন প্রয়োজন পড়বে। অনেকে পানিটা ফেলে দেয়, কিন্তু আমি পাস্তা সেদ্ধ করার পানিটা কখনো ফেলে দেই না, এটা আমি রেখে দিই পরে কাজে লাগানোর জন্য। বন্ধুরা দেখেন আমি সবগুলো পাস্তা তুলে নিচ্ছি, আর পাস্তাগুলো কতটা ঝরঝরে হয়েছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। কারণ এই ঝরঝরে হওয়ার কারণটা হচ্ছে আমি যখন রান্নার শুরুতেই 1 টেবিল চামচ তেল আর লবণ এড করেছিলাম, তার জন্য এরকম ঝরঝরে হয়েছে। বন্ধুরা এটা সাইড করে রেখে এখন আমি চুলায় চলে যাব। চুলায় আমি পাত্র বসিয়ে রেখেছি, আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। আপনারা চাইলে
ঘি অথবা বাটার দিয়ে দিতে পারেন, এতে ভালো একটা ফ্লেভার আসবে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। বন্ধুরা আমি পেঁয়াজটা একটু বড় করে কুচি করে নিয়েছি। পাস্তার মধ্যে পেঁয়াজের কুচিটা একটু বড় থাকলে খেতে ভালো লাগে। বন্ধুরা আজকে আমি কোনো ধরনের সবজি অ্যাড করব না, সবজি ছাড়া পাস্তা রান্না করে দেখাবো। অনেকেই ভাবে পাস্তা রান্না করতে গেলে অনেকগুলো সবজির প্রয়োজন, আজকে আমি তাদের জন্যই নিয়ে চলে এসেছি সবজি ছাড়াও পাস্তা রান্না করা যায়। বন্ধুরা 2 মিনিট ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর সেটি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরও কিছু উপকরণ এড করব, যেগুলো আমরা হাতের কাছে সবসময় পেয়ে থাকি। দেখেন আমার 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। বন্ধুরা আমি প্রথমে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, আবার পরে কিছুটা অ্যাড করে দিব যাতে ভালো একটা ফ্লেভার থাকে। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি পাস্তার একটু পানি যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়। তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের বাটা। বন্ধুরা আমি এখানে বাটা অ্যাড করেছি, আপনারা চাইলে গুঁড়োটাও অ্যাড করে দিতে পারেন। বন্ধুরা এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, অবশ্যই পাস্তা লবণটা একটু খেয়াল করে দিতে হবে, যেহেতু আমরা প্রথমে সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিচ্ছি। এখন একটু অল্প করে দিয়ে দিলাম লবণ। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। বন্ধুরা আপনারা যদি টমেটো অ্যাড করেন তাহলে সসের প্রয়োজন নেই, আমার কাছে হাতের কাছে টমেটো ছিল না, তার জন্য আমি সসটাই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পাস্তা। আমি একে একে সবগুলো পাস্তা দিয়ে দিচ্ছি। দেখেন পাস্তাগুলো কতটা জোরে দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, অবশ্যই লবণটা ভেবে চিন্তা করে দিবেন, কারণ আমরা প্রথমে পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তারপর পেঁয়াজ ভেজে নেওয়ার সময় লবণ দিয়েছি। টমেটো সসের ভিতরেও লবণ থাকে হালকা, সেটাতেও লবণটা অ্যাড হয়ে গিয়েছে। দেখেন বন্ধুরা আমি সবগুলো দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে যে আমি পাস্তা সিদ্ধ করে রাখা ঝোলটা রেখে দিয়েছি সেটা আমি অ্যাড করে দিব। বন্ধুরা সেই ঝোলটা অ্যাড করে দিলে পাস্তার যে একটা ভালো ফ্লেভার আছে সেটাও থাকে, আর পাস্তাটা অনেকটা জুচি হয়ে থাকে। বন্ধুরা দেখেন আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি, যতটুকু ছিল সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। তারপরে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি একটু নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে দিব, যেহেতু এখানে 1 কাপ পানি অ্যাড করেছি সেটা দিয়ে সিদ্ধ হবে না, আরও কিছুটা পানি অ্যাড করে দিতে হবে। বন্ধুরা দেখেন আমি যত নেড়ে চেড়ে দিচ্ছি তারপরও কিন্তু পাস্তা ভেঙে যাচ্ছে না, গলে যাচ্ছে না, তার মানে পাস্তাগুলো সিদ্ধ এবং কি ঝরঝরে দুটোই ঠিক আছে। তারপর নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের হাফ টেবিল চামচ চিনি। বন্ধুরা হালকা একটু মিষ্টি চাইলে আপনারা চিনিটা অ্যাড করে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি পাস্তার মশলা। বন্ধুরা এটা পাস্তার ভেতরে রেডিমেড মশলা থাকে, সেটাই আমি দিয়ে দিচ্ছি, আর এটা দেওয়ার কারণেই পাস্তার স্বাদটা অনেকটা দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব, যার কারণে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা আমি 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি, দেখেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটা শুষে নিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে আমি ঝোলটাকে শুকিয়ে নেব। দেখেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঝোলটা অনেকটা টেনে আসবে। বন্ধুরা আমার পাস্তাটা প্রায় রেডি হয়ে গিয়েছে, আর আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন হালকা একটু ঝোল রেখে। বন্ধুরা এই অবস্থায় আমি আরও কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি, এটার ফ্লেভার ভালো থাকবে। যেহেতু এখন আমি নামিয়ে নিব তার আগেই আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি। এখন আমি সার্ভ করে নিব। বন্ধুরা পাস্তাটা রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দেখাচ্ছি আজকের পাস্তার রেসিপি কেমন হয়েছিল। বন্ধুরা আমি যতক্ষণে পাস্তাটা সার্ভ করব ততক্ষণে আপনাদের কাছে বলছি প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখে আজকে কমেন্ট করে দিবেন আমার রেসিপি কেমন লেগেছিল। যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে যাবেন। তো দেখেন বন্ধুরা আমি পাস্তাটা ডেকোরেট করে নিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে। আমি এখানে কোনো রকম সবজি অ্যাড করা ছাড়াই আজকে পাস্তা রান্না করে দেখালাম। বন্ধুরা এখন আমার বিদায় নেওয়ার পালা, তার আগে আবারও বলছি কেমন হয়েছিল কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন, আর সবার প্রতি যত্নশীল হবেন।
এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা বিস্কিটের রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করে আপনারা চায়ের সাথে অনায়াসে খেয়ে নিতে পারবেন। খুব সহজে বানিয়ে নেওয়া যায় এমনই একটি বিস্কিট তৈরি করে দেখাবো। বন্ধুরা, এই রেসিপিটি তৈরি করে আপনারা চাইলে গড়ে 3 থেকে 4 দিন গড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন, তারপর চায়ের সাথে খেয়ে নিতে পারবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন, প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে কমেন্ট করে যাবেন আমার রেসিপি কেমন হয়েছে। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটি ডিম, তারপর নিয়ে নিচ্ছি চিনি। আমি এখানে স্বাদ মতো চিনি নিয়ে নিচ্ছি। চিনিটাকে আমি আগেই গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে আস্ত চিনি দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়া হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, এটা হচ্ছে সয়াবিন তেল। তারপর আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে বিট করে নিব। 3 থেকে 4 মিনিট ভালোভাবে বিট করে নিলেই হয়ে যাবে। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করতে পারেন, তবে আমি কাঁটা চামচ দিয়ে বিট করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট বিট করার পর দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখেন বন্ধুরা, আমার কিন্তু বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিব ময়দা। বন্ধুরা, আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়ে দিতে পারেন, তবে আমি ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি। আমার 1 কাপ ময়দা লেগেছিল। তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 টেবিল চামচ দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখেন, এখানে হাত দিয়ে মেশানোর কোনো প্রয়োজন নেই, হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা, আমার আরেকটু ময়দা লাগবে। আমি 1 কাপ একেবারে দেইনি, অল্প অল্প করে দিয়ে তারপর মিশিয়ে নিচ্ছি। এভাবে করে 2 থেকে 3 মিনিট ভালোভাবে মিশিয়ে নিলেই একেবারে রেডি হয়ে যাবে। এই যে কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি দেখেন। বন্ধুরা, এটা হচ্ছে বাজার থেকে কেনা মিনি কেকটার মতোই স্বাদে হয়ে থাকে। আপনারা চাইলে এটা মিনি কেক হিসেবেও খেয়ে নিতে পারবেন, এমনই একটা রেসিপি। তো দেখেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে বুঝতেই পারছেন। এখন আমি এটাকে রেস্টে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম। এটা ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই, এমনি রেখে দিলেই হয়ে যাবে। দেখেন, এখন কিন্তু অনেকটাই সেট হয়ে গিয়েছে। আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি কেক পিঠাগুলো বানিয়ে নিব, অথবা বিস্কিট পিঠাও বলতে পারেন। বন্ধুরা, আমি হাতে একটু তেল লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে অল্প অল্প করে ডো নিয়ে তারপর এভাবে করে গোল করে নিব। দেখেন, আমি এই পিঠাগুলো বা কেকগুলো বিস্কিটগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। কত সহজে বানিয়ে নেওয়া যাচ্ছে। প্রথমে গোল করে নিতে হবে, তারপর লম্বা লম্বি একটা শেপ দিয়ে তারপর এটা একটা একটা করে বানিয়ে তেলের উপর ছেড়ে দিতে হবে। একবারে বানিয়ে রাখলে হবে না, একটা একটা করে বানিয়ে তারপর তেলের উপর রেখে দিলেই হয়ে যাবে। আমি তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি, আর এই গরম তেলে একটু একটা করে বানিয়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, আর তেলটাকে হালকা আঁচে গরম করে এই পিঠাগুলো বা কেক পিঠাগুলো ভেজে নিতে হবে। দেখেন, কত সহজেই বানিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। আর বন্ধুরা, এই পিঠাগুলো বানিয়ে 3 থেকে 4 দিন ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তাছাড়া এগুলো বাচ্চাদের টিফিনেও রাখতে পারবেন, তারা খেয়ে অনেক মজা পাবে। আর আপনারা চাইলে মেহমান আসলে মেহমানদের চায়ের সাথেও এই কেক পিঠাগুলো বা বিস্কিটগুলো দিয়ে দিতে পারবেন। তারাও কিন্তু বুঝতে পারবে না এটা হাতের তৈরি, একেবারে ভাবে বাজার থেকে কেনা একটা বিস্কিট বা কেক নিয়ে এসেছেন। বন্ধুরা দেখেন, আমি কিন্তু দিয়ে দিচ্ছি সবগুলো, আরও কিছুটা আছে সেটা আমি দিয়ে তারপর নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে ফুলতে শুরু করেছে। এখন আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব খুব সহজভাবেই। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রথম অবস্থায় ভেজে নিতে হবে, তা না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর খেতে একেবারেই ভালো লাগবে না, পুড়ে যাওয়ার মতো হয়ে যাবে। বন্ধুরা, যখন আমি এই কেকগুলো ভেজে নিচ্ছি ততক্ষণে আমি বলছি,
প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে যেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর আপনারা অনেক কিছু শিখতেও পারবেন। আমার রেসিপিতে আছে কেক, বিস্কিট, পুডিং আর রসমালাই, এছাড়া আরও অন্য অন্য পিঠার রেসিপি আছে যেগুলো আপনারা খুব সহজে শিখে নিতে পারবেন, আর অল্প খরচ অল্প সময়ে। বন্ধুরা দেখেন এখন কিন্তু এগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে আর অনেকটা ফেটে গিয়েছে, তার মানে বুঝে নিতে হবে আজকের রেসিপি পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। আমি আরেকটু উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, তারপর একটা প্লেটের উপর তুলে নেব। খুবই সুন্দর লাগছে, খেতে দারুণ হয়ে থাকে। সেটা আমি যখন ভেঙে দেখাবো তখন বুঝতে পারবেন এত মজার আর এত সুন্দর রেসিপি খুব তাড়াতাড়ি কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বন্ধুরা দেখেন প্রায় রেডি হয়ে গিয়েছে। পিঠাগুলো আর সামান্য পরিমাণ ভেজে তারপর আমি একটা কাঁটা চামচ বা অন্য একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করব। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। 1 কাপ ময়দা দিয়ে এতগুলো পিঠা, কেক, বিস্কিট যে বানিয়ে নেওয়া যায় সেটা দেখেন আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এখন আমি দেখেন কাঁটা চামচের সাহায্যে তেল জড়িয়ে তারপর তুলে নিচ্ছি। একটা একটা করে তুলে প্লেটের উপর রেখে দিচ্ছি। আমি টিস্যু পেপারের উপর রাখছি, আপনারা চাইলে এমনি রাখতে পারেন, তবে টিস্যু পেপারের উপর রাখলে একটা যে তেলটা আছে সেটা জড়িয়ে পড়ে যায়, যার কারণে অনেকটা মুচমুচে হয়ে যাবে। বন্ধুরা দেখেন আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর হয়েছে আর কত ফুলে গিয়েছে। ভেতরটা একেবারে দানা দানা কেকের মতো হয়ে থাকবে, সেটা আমি ভেঙে দেখানোর পর আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা আবারও বলছি, প্লিজ যারা এখনও সম্পূর্ণ ভিডিও দেখেন নাই তারা সম্পূর্ণটা দেখার চেষ্টা করেন, অনেক বেশি ভালো লাগবে। আর খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি যা আপনাদের পছন্দের মতো একটা রেসিপি হবে। তো দেখেন আমি কিন্তু তুলে নিচ্ছি সম্পূর্ণগুলো, একটা একটা করে তুলে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর লাগছে, একেবারে সুন্দর একটা রেসিপি। এখন আমি সবগুলো একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো বানিয়ে নেওয়ার পর কেমন হয়েছে। বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে আর কত ইউনিক লাগছে। বন্ধুরা এখন আমি ভেঙে দেখাবো, আর যতক্ষণে আমি ভেঙে দেখাবো ততক্ষণে আবারও বলছি, প্লিজ বন্ধুরা আমার রেসিপি কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন। আর যদি আপনারা নতুন রেসিপি দেখতে চান সেক্ষেত্রেও বলতে পারেন, আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসব। আর আপনারা যদি নতুন কোনো রেসিপি দেখার জন্য কমেন্ট করতে চান যে আপনাদের পছন্দের কোনো রেসিপি আছে সেটাও আমি দেখানোর চেষ্টা করব, আপনারা কমেন্টের মাধ্যমে বলে যাবেন। দেখেন ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা দানাদার। আর বন্ধুরা এখন আমার কথা বলতে বলতে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু এখন শীত পড়ে গিয়েছে তার জন্য আমি নিয়ে চলে এসেছি ভাপা পিঠার রেসিপি। আজকে তৈরি করে দেখাবো 2 ধরনের ভাপা পিঠার রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতে দারুণ মজার হয়ে থাকে। এই শীতে এমন কেউ নেই যারা ভাপা পিঠা খায়নি। শীতের মধ্যে ভাপা পিঠা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। সকালবেলা ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে দারুণ মজার একটা ব্যাপার। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি সুন্দর সুন্দর ভাপা পিঠা তৈরি করার জন্য মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি মূল রেসিপিতে চলে আসলাম। আজকের ভাপা পিঠা তৈরি করার জন্য লাগবে প্রথমে আতপ চাউলের গুঁড়া। আজকে আমি আতপ চাউলের গুঁড়া দিয়ে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। এখানে আমি ভাপা পিঠার জন্য আতপ চাউল গুঁড়ো করে নিয়েছি। আমি হাফ কেজি চাউল গুঁড়ো করে নিয়েছি, আর সেই চাউলের গুঁড়ো দিয়েই ভাপা পিঠা তৈরি করে নিব। প্রথমে গুঁড়ো নিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি এখানে সাদাটা বানানোর জন্য হাফ কেজি চাউল নিয়েছি, আবার হলুদ অংশ বানানোর জন্য হাফ কেজি চাউল নেব। মোট আমি 1 কেজি চাউলের ভাপা পিঠা বানাবো।
তারপর নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। আমি ওটা মেশানোর পর তারপর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটু ভিজা ভিজা করে, তা না হলে ভাপা পিঠার ভেতরটা অনেকটাই কাঁচা রয়ে যাবে। অনেকেই বলে ভাপা পিঠা বানাতে গেলে ভিতরে সিদ্ধ হয় না। আজকের রেসিপিটা ফলো করেন, আপনাদের ভাপা পিঠাও দারুণ সুন্দর হবে। বন্ধুরা দেখেন হাত দিয়ে মুঠো করছি, একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে আর হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। বন্ধুরা এখন আমি এগুলোকে চেলে নেব। আমার কিন্তু রেডি হয়ে গেছে গুঁড়োটা মাখানো। এখন একটা ছিদ্রযুক্ত চালনি নিয়েছি, একটা বোলের উপর রেখে দিয়েছি। তারপর আমি যে রেডি করে রাখা গুঁড়োটা চেলে নিব। দেখেন আমি সবগুলো গুঁড়ো একসাথে করে দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে হাফ কেজি চাউলের গুঁড়ো, তার জন্য একসাথে করে চেলে নেওয়া যাচ্ছে। আমি যে চালনিটা নিয়েছি এটা অনেক বড় চালনি। এখন আমি হাত দিয়ে ডলে ডলে চেলে নিব। বন্ধুরা আমরা নর্মাল যে গুঁড়া চালনা দিয়ে চেলে নেই সেভাবে চাললে হবে না, একটু হাত দিয়ে চেপে চেপে চেলে নিতে হবে। দেখেন বড় বড় দানা পড়ছে, হাত দিয়ে চাপলে প্রতিটা দানা একেবারে আলাদা আলাদা বোঝা যাবে, সেটা অবশ্যই বুঝে নিতে হবে। আর দেখেন একেবারে পারফেক্টভাবে আমি এই গুঁড়োটা ভিজিয়ে নিয়েছি, যার কারণে অনেক সুন্দর গুঁড়ো হয়ে গিয়েছে। বন্ধুরা আমার গুঁড়োগুলো চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটিকে একটা সাইড করে রেখে দিব। আর বাকি হলুদ অংশ যে আমি তৈরি করব সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আমি রেডি করে নিচ্ছি। বন্ধুরা আমি এখানেও হাফ কেজি চাউলের গুঁড়ো নিয়েছি, আর গুঁড়োটা দেখেন অনেকটা জোরে আছে। তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর অবশ্যই এখানে একটু হলুদ রং অ্যাড করব। আর এই রংটা হচ্ছে আমি ফুড কালার নিয়েছি, এটা হচ্ছে ইয়েলো ফুড কালার নিয়েছি। আপনারা চাইলে অন্য যে কোনো রং নিতে পারেন, এই রং খাওয়া স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি নয়। আমি একটু হালকা রং দিয়ে দিব, অতিরিক্ত রং দেব না। আপনারা চাইলে সম্পূর্ণটাই সাদা রঙে বানিয়ে নিতে পারেন, তবে আমি সৌন্দর্যের জন্য একটু কালার মিশিয়ে নেব, যার কারণে দেখতে ভালো লাগবে। বন্ধুরা দেখেন আমি এই রঙটাই নিয়েছি, এটা হচ্ছে ইয়েলো ফুড কালার। আপনারা যে কোনো সুপার শপে গিয়ে এই কালারগুলো চাইলে আপনাদের দিয়ে দিবে, দাম মাত্র 40 টাকা রাখবে, একটা করে বোতল অনেক দিন চলে যাবে। বন্ধুরা আমি একটু কালার পানিতে মিশিয়ে নিয়েছি, তারপর অল্প অল্প করে দিয়ে তারপর আমি এভাবে করে গুঁড়ির মধ্যে মিশিয়ে নিব। আমি যে প্রথমটা যেভাবে মিশিয়ে নিয়েছি ঠিক সেইভাবেই আমি এটাও মিশিয়ে নিচ্ছি। দেখেন খুব সহজে মিশিয়ে নেওয়া যাচ্ছে। অবশ্যই আপনারা এভাবে করে মিশিয়ে নেবেন। দেখেন আমার প্রায় মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি একটু আরও ভিজিয়ে নেব, যার কারণে আরেকটু রঙের পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা যত ভালো ভিজাবেন তত ভালো ভাপা হবে, একেবারে ভেতরটা অনেকটা সুন্দর নরম তুলতুলে সিদ্ধ হবে। দেখেন আমার প্রায় মেশানো হয়ে গিয়েছে। আর দেখেন এখন আমি মোট দিয়ে মোটি করছি, একেবারে ছেড়েও যাচ্ছে। এই যে কত সুন্দরভাবে দলা পেকে যাচ্ছে, আবার প্রেস করলেই ছেড়ে যাচ্ছে। এখন আমি এগুলোকে চেলে নিব। আমি সেম একটা ওই যে ছিদ্রযুক্ত চালনা নিয়েছি, আর এখানে সবগুলো একসাথে ঢেলে দিব। ঢেলে তারপর আমি সবগুলোকে সুন্দরভাবে চেলে নিব। বন্ধুরা এই চালনাগুলো দিয়ে চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে দানাগুলো খুব সুন্দর হবে, একটু মোটা মোটা টাইপের দানা হবে, আর বাপাগুলোও দেখতে সুন্দর হবে। বন্ধুরা এখন আমি সবগুলো চেলে নিব। দেখেন আমি কিভাবে চেলে নিচ্ছি, হাত দিয়ে ডলে ডলে চেলে নিতে হবে, তা না হলে এগুলো পড়বে না। একটু ভেজা আছে যেহেতু তার জন্য ডলে ডলেই চেলে নিতে হবে। দেখেন গুঁড়িগুলো খুব ঝরঝরেভাবে পড়ে যাচ্ছে। বন্ধুরা আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা যদি এগুলো ফ্রিজ থেকে বের করেন গুঁড়িগুলো, তাহলে সেক্ষেত্রে একটু পানিটা বেশি দিবেন, তা না হলে কিছুক্ষণ পরেই পানিটা শোষণ করে নেবে, সে কথাটা আমি বলে দিলাম। তো দেখেন বন্ধুরা কত সুন্দর দানা দানা চালনা দিয়ে চেলে নিচ্ছি দানাদার গুঁড়িগুলো। চেলে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে ভাপার জন্য রেডি করে নিব। দেখেন আমার কিন্তু চেলে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। বন্ধুরা আমি যতক্ষণে চেলে নিব ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা আমি রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। দেখেন আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে, এই যে কত সুন্দর লাগছে, একেবারে গুঁড়ো দুধের মতো দেখাচ্ছে, কালারটা অনেকটা সুন্দর হয়েছে। এখন আমি একটা ভাপা পিঠা বানানোর জন্য এরকম একটা বাটি নিয়েছি, আমি এই বাটি দিয়ে ভাপাগুলো রেডি করে নেব। আমি প্রথমে কিছুটা গুঁড়ি দিয়ে দিচ্ছি, দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব আখের গুড়। আপনারা চাইলে খেজুরের গুড় দিতে পারেন, অথবা এখানে নারিকেল কুড়াও দিতে পারেন, আখের গুড় অথবা খেজুরের গুড়ের সাথে মিশিয়ে। বন্ধুরা আমি কিছুটা গুড় দিয়ে দিচ্ছি, তারপর এখন আমি এর উপর দিয়ে আরও কিছুটা গুঁড়ি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এই পিঠাটা রেডি করে রাখলাম, একটা সাইড করে রেখে দিব।
বন্ধুরা আপনারা চাইলে একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন, তবে আমি একটা জালি দিয়ে ঢেকে দিচ্ছি, যার কারণে সিদ্ধ হতে খুবই সুবিধা হবে। আপনারা ভাপা বানানোর সময় অবশ্যই জালিটা ব্যবহার করবেন, দেখবেন কত সহজে ভাপা পিঠাটা সিদ্ধ হয়ে যায়। দেখেন এটাকে আমি এখন একটা সাইড করে রেখে দেবো। কত সুন্দরভাবে রেডি করে নিয়েছি। বন্ধুরা এখন আমি সেমভাবে একটা সাদা পিঠা রেডি করে দেখাবো। আমি সাদা গুঁড়িটাও নিয়ে নিচ্ছি, তারপর এই যে আখের গুড় নিয়ে নিচ্ছি, তারপর আমি ভাপা বানানো আরেকটা বাটি নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর আমি এই পিঠাটাও রেডি করে দেখাবো। দেখেন কত সুন্দর আখের গুড়। আপনারা চাইলে খেজুরের গুড় দিয়ে দিতে পারেন, অথবা গুড় দিয়ে নারকেল কোড়া দিয়ে একটা পুর বানিয়েও দিতে পারেন, এতে করেও খেতে দারুণ মজার হয়ে থাকবে। দেখেন আমি এখন আরেকটি বাটি নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর একইভাবে আরও একটি পিঠা রেডি করে দেখাবো। বন্ধুরা আমি এই বাটির উপর প্রথমে কিছু গুঁড়ি নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এখানে আমি আখের গুড় দিয়ে দিব। ভিতরটাতে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভাপা পিঠাটা খেতে দারুণ হয়ে থাকে। আমি প্রথমে একটু গুঁড়ি নিচ্ছি, তারপরে এই যে আখের গুড় দিয়ে দিচ্ছি, আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। তারপর আরেকটা লেয়ার উপর দিয়ে দিব, এতে করে একটু একটু হালকা হালকা করে গুড়ের অংশটা যখন বেরিয়ে আসবে বাহিরে, তখন দেখতে দারুণ সুন্দর হবে। দেখেন আমি একটু একটু করে নিচ্ছি, আর হাত দিয়ে কিন্তু চাপা যাবে না, চেপে চেপে বানালে সিদ্ধ হবে না। আলতু হাতে এভাবে করে রেডি করে নিতে হবে, আলতু হাতে নিতে হবে, তা না হলে কিন্তু ভাপাগুলো একেবারে কাঁচা রয়ে যাবে। বন্ধুরা এটা রেডি করার পর আমি চুলায় চলে যাব, আবারও একটা জালি দিয়ে ডেকে নিচ্ছি। ডেকে নেওয়া হয়ে গেলে এখন আমি চুলায় চলে যাব। বন্ধুরা চুলায় আমি একটা ভাপা পিঠার হাঁড়ি বসিয়ে দেব, সেই হাঁড়িতে আমি ভাপা পিঠাগুলো রেডি করে নেব, সিদ্ধ করে নিব। বন্ধুরা একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিয়ে দিচ্ছি, যেহেতু অনেকগুলো ভাপা বানাবো তার জন্য বেশি করে দিয়ে দিচ্ছি। আর পানিটা যখন একেবারে গরম হয়ে বাষ্প বেরিয়ে আসবে তখনই পিঠাগুলো দিয়ে দিতে হবে। এর আগে দিলে পিঠাটা একেবারেই সিদ্ধ হবে না, অনেকটা কাঁচাই রয়ে যাবে। বন্ধুরা আমি কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখেন ভিতর থেকে বাষ্পটা কিন্তু বেরিয়ে এসেছে, আর আমি চুলার আঁচটা কিন্তু হাই হিটে রেখেছি, যেহেতু অনেকটা পানি দিয়েছি এখানে লো আঁচে রাখার কোনো প্রয়োজন নেই। একটু হাই হিটে রেখে ভাপাগুলো বানানোর চেষ্টা করবেন, এতে করে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা প্রথমে আমি একটা পিঠা বানিয়ে দেখাবো ঢাকনা ছাড়া। ঢাকনা ছাড়া পিঠা বানাতে গেলে একটু সময় বেশি পড়ে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমটা আমি ঢাকনা ছাড়া দেখিয়ে দিচ্ছি। ঢাকনা ছাড়া বানাতে গেলে একটা পিঠা বানাতে 3 মিনিট সময় লাগে, আর যেটা ঢাকনা দিয়ে বানাবো সেটা মাত্র 1.5 মিনিট সময়েই পিঠাটা হয়ে যাবে। বন্ধুরা দেখেন ঢাকনা ছাড়া আমার পুরো 3 মিনিট লেগেছিল। আমার পিঠাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে রেখে দিচ্ছি। তারপর আরেকটা ঢাকনা দিয়ে বানিয়ে দেখাবো। আমি পিঠাটা রেডি করে রেখেছি, আমি সেমভাবে বসিয়ে দেব। দেখেন এই যে আমি সেমভাবে বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি উপর থেকে বাটিটা তুলে নিব, তুলে তারপর ঢাকনা দিয়ে দিব। বন্ধুরা এ পর্যায়ে চুলার আঁচটা হাই হিটেই রাখতে হবে, এতে করে বাষ্পটা বেশি বেরিয়ে আসবে আর সিদ্ধ হবে খুব দ্রুত। তারপর এভাবে করে জালিটা আমি ভিতরে রেখে দিলাম। এখন আমি একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢাকতে পারেন, একটা বিষয় খেয়াল রাখতে হবে যাতে পিঠার গায়ে লেগে না যায় ঢাকনাটা। বন্ধুরা আমি এই যে 1.5 মিনিট পর খুলে দেখাচ্ছি, পুরো হাতে গোনা 1.5 মিনিট পর খুলে দেখাচ্ছি। একেবারে সিদ্ধ হয়েছে, নরম তুলতুলে হয়েছে, আর দেখেন একেবারে অনেক বেশি বাষ্প জমে খুব দ্রুত সিদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা এখন আমি হলুদ রঙের পিঠা বসিয়ে দিলাম। আমি দুটো সাদা দেখিয়ে দিচ্ছি আর দুটো হলুদ রঙের পিঠা দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো দেখতে দারুণ সুন্দর হবে আমি যখন সবগুলো পিঠা একসাথে করে নিয়ে আসব। সাদা আর হলদে একসাথে করলে দারুণ সুন্দর হয়। বন্ধুরা দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনাটা আমি 1.5 মিনিট পর খুলে নেব। আমি বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি, যেহেতু সময় কম লাগছে তার জন্য আমি এই পদ্ধতিটাই ফলো করছি। আপনারা চাইলেও এই পদ্ধতিটা ফলো করে দেখতে পারেন, খুব সহজে আর তাড়াতাড়ি ভাপা পিঠা বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা আমি আরও একটি বসিয়ে দেব, বসিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি খুব সহজে আর সুন্দরভাবে। একটা পিঠাও কিন্তু ফেটে যাচ্ছে না, ভেঙে যাচ্ছে না। আমি তুলে নিচ্ছি, আর আমি সবগুলো পিঠা একসাথে করে যখন দেখাবো তখন বুঝতে পারবেন যে সবগুলো পিঠা এত সুন্দর হয়েছে। এই যে আবার একটা পিঠা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢেকে আমি 1.5 মিনিট পর খুলে নিব। খুলে দেখিয়ে দিব পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে।
বন্ধুরা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাগুলো খুব সহজেই আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, অনেকটা নরম নরম হয়ে। তো দেখেন বন্ধুরা, আমার কিন্তু এইটাও রেডি হয়ে গিয়েছে। আমি এটা নামিয়ে নিব, নামিয়ে সবগুলো পিঠা একসাথে করে নিয়ে চলে আসব। আমি সেমভাবে সবগুলো পিঠা সিদ্ধ করার পর একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো পিঠা কত সুন্দর হয়েছে। বন্ধুরা এই তো আমি সবগুলো পিঠা নিয়ে চলে আসলাম। দেখেন কতগুলো পিঠা হয়েছে, সাদা আর হলুদ, একেবারে সুন্দর লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আমি যে বানিয়েছিলাম খুবই সুন্দর লাগছে আর সবাই অনেক বেশি মজা করে খেয়েছি। আর দেখেন গুড়গুলো দেখতে কত সুন্দর লাগছে, ভিতর থেকে যখন আমি গুড়টা ভিতরে দিয়ে দিয়েছিলাম আর উপর থেকে একটু একটু করে দেখা যাচ্ছে, অনেকটা সুন্দর লাগছে। আর এভাবে করে ধোয়া ওঠা ভাপা পিঠা আপনারা চাইলে সকালবেলা বানিয়ে খুব তাড়াতাড়ি খেয়ে নিতে পারবেন। সকালবেলা পিঠা খেতে দারুণ মজার হয়ে থাকে। শীতকাল এসেছে, কেউ মিস করবেন না এমন সুন্দর পিঠাগুলো। আপনারা চাইলে ঝটপট বানিয়ে নিতে পারেন। আর এখন গুঁড়োগুলো বাজার থেকে কিনতেও পাওয়া যায়, আপনারা চাইলে কিনা গুঁড়োগুলো দিয়েও এভাবে করে পিঠা বানিয়ে নিতে পারেন। দেখেন কতটা সুন্দর হয়েছে, আমি পিঠা ভেঙে দেখাবো। বন্ধুরা আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে বলছি, যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আমার পরিবারে অ্যাড হয়েছেন কিনা। তো দেখেন সবগুলো পিঠা অনেকটাই নরম হয়েছে, অনেক তুলতুলে হয়েছে। আর আমি যতক্ষণে পিঠাগুলো দেখাবো ততক্ষণে প্রায় আমার বিদায় নেওয়ার পালা। তার আগে আবারও বলছি, প্লিজ বন্ধুরা আমার রেসিপিগুলো একবার হলেও দেখে নিতে পারেন আর আমার চ্যানেলে একবার হলেও ঘুরে আসতে পারেন, অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে আরও অনেকগুলো ভাপা পিঠার রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তো এখন আমার বিদায় নেওয়ার পালা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।